ওকে বন্ধুরা, 2 তারিখ থেকেই তো আমাদের এইচএসসি পরীক্ষা, তাই না? সবার মাথায় এখন একটা জিনিসই কাজ করছে, বাংলা, ইংলিশ, আইসিটি। আইসিটি নাম শুনতেই অনেকেরই ভীতি কাজ করছে। আমি অনেক স্টুডেন্টের সাথে আমার ইন্টারাকশন হয়েছে এবং তাদের মধ্যে এখন একটা ভীতি কাজ করছে যে আইসিটিতে সত্যি ভালো করবো কিনা, আইসিটিতে সত্যি ভালো করবো না, আইসিটি কি আমার ভালো হবে, আদৌ কি আমি আইসিটিতে এ প্লাস পাবো? এই টাইপের অনেক কথা আমার সাথে ইন্টারাকশন হয়েছে। তো আমি প্রত্যেককেই বলছি, দেখো আইসিটি নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, আইসিটি তোমার ভালো হবেই তুমি যদি ফোকাস হও। কি হও? তুমি যদি ফোকাস হও। দেখো স্টুডেন্টরা এলোমেলো পড়াশোনা করে, আমি বলবো অ্যাজ এ ফ্যাসিলিটেটর, আমি বলবো একজন স্টুডেন্ট যদি ফোকাসলি পড়াশোনা করে, ফোকাস চ্যাপ্টারকে যে বেছে নেয়, তাহলে তার আইসিটি এক্সাম অনেক চমৎকার হবে, তার মনের মতো হবে। তাহলে সৃজনশীল 50 মার্কস আমি তো আমার টার্গেট 50 অ্যান্সার করবো। 50 মার্কসের টার্গেট কি? 50 অ্যান্সার করবো। তাহলে 50 যদি সৃজনশীল অ্যান্সার করতে পারে রাইটলি, তাহলে এখানে তো নাম্বার কাটার কোনো সুযোগ নাই। তারপরে অনেক সময় স্টুডেন্টের রাইট এর কারণে হয়তো 4, 5, 6 এরকম নাম্বার কম পেতে পারে, বাট খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, তাহলে আমরা আজকে দেখি যে আমাদের সৃজনশীল পার্টটা কি করে আমি 50-তে 50 অ্যান্সার করতে পারবো। ওকে বন্ধুরা, তাহলে চলে যাই আমরা। আমি একটা তোমাদের জন্য একটা স্লাইড বানাইছি, সেই স্লাইডটা দেখো। আইসিটি এক্সাম নিয়ে নো টেনশন, কোনো টেনশন দরকার নাই। তোমরা চিল মোডে থাকো এবং ফোকাস হও। তুমি আমার কথাগুলো শোনো, আমার কথা, আমার ডিরেকশন যদি ফলো করো, তাহলে ডেফিনেটলি তুমি আইসিটিতে 50 নাম্বার অ্যান্সার করে দেন বাড়িতে ফিরবা। ওকে, তাহলে দেখি। দেখো আমরা এখানে দেখো ফোকাসিং কিছু চ্যাপ্টারের নাম দেখছি। আমাদের আইসিটিতে বইতে এইবার যে পরীক্ষা হবে 6টা চ্যাপ্টারের পরীক্ষা হবে, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয়, এইভাবে 6টা চ্যাপ্টার। দেখো এই 6টা চ্যাপ্টার এই শর্ট টাইমের ভিতরে আমার কোনো প্যারা নেওয়া দরকার নাই। আমি এই নাম্বার সিস্টেম পারি, ওকে, ফোকাস নাম্বার সিস্টেম। আমি ডাটাবেস পারি, ওকে, ফোকাস ডাটাবেস। আমি এসটিএমএল পারি, ওকে, ফোকাস এসটিএমএল। আমি টপোলজি রিলেটেড যে চ্যাপ্টারটা, কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং সিস্টেম, 2 নাম্বার চ্যাপ্টারটা আমি পারি, তাহলে এটা ফোকাস। 1 নাম্বার চ্যাপ্টার পারি, এটা ফোকাস। আমার কাছে টেনশন লাগে মিলাইতে পারবো কিনা, এটা চিন্তা করি কোন চ্যাপ্টার, ডিজিটাল ডিভাইস। ওকে, আপাতত এটা পার্কিং লটে রেখে দাও। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, আমার অনেক সময় কমপ্লেক্স ফেস করি যে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমি পারবো কিনা। ওকে, কোনো সমস্যা নাই, যেহেতু আমি এখনো দোদুল্যমান, পারি কিনা, ওকে, পার্কিং লটে রেখে দাও। তাহলে আমরা 2টা চ্যাপ্টারকে, 2টা অংশকে পার্কিং লটে রাখতেছি। একটা হচ্ছে, দেখো আমি যদি তোমার কথাটাকে এখানে সামারাইজ করি, এক হচ্ছে ডিজিটাল ডিভাইস, আমি পার্কিং লটে রাখছি, রাইট? ওকে, আরেকটা পার্কিং লটে রাখছি হচ্ছে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, 5 নাম্বার চ্যাপ্টারটা। ওকে, তাহলে এই 2টা অংশ আমি পার্কিং লটে রেখে আমি 50 অ্যান্সার করতে পারি কিনা দেখো, একটু কাইন্ডলি দেখো। দেখো আমি যদি প্রথমে যাই নাম্বার সিস্টেম থেকে যদি শুরু করি, তাহলে সংখ্যা পদ্ধতির ফোকাস আমি এই চ্যাপ্টারে সব পড়বো না, আমি ফোকাস করব। কি ফোকাস? দেখো আমি যদি ফোকাস করি নাম্বার 1 রূপান্তর। ওকে, তুমি রূপান্তরটা খুব ভালো করে পড়ে নাও। ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা রূপান্তর, যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল রূপান্তর, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এই টাইপের যতগুলো আমার প্রশ্ন আছে রূপান্তর খুব ভালো করে পড়ে নাও। ওকে, তুমি যদি রূপান্তরের প্রবলেম ফেস করো, তুমি আমার ভিডিওগুলো দেখো, দেখো একদম সহজ। ওকে, তারপরে কি দেখবো? আমি দেখবো যে যোগ করতে পারি কিনা, বাইনারি যোগ, অক্টাল যোগ, হ্যাকজা যোগ করতে পারি না, তাহলে 2টা ফোকাস টপিক। নাম্বার 3 দেখো কমপ্লিমেন্টের অঙ্কগুলো পারি কিনা, দ্যাট মিন্স টুস কমপ্লিমেন্টের অঙ্কগুলো পারি কিনা। দেখো এই নাম্বার সিস্টেমে থেকে আমি যদি 3টা মেজর টপিককে পড়ি, আমার পরীক্ষায় 3 আর 4, 7 এখান থেকে কমন। ওকে, আর সংজ্ঞা থেকে কিছু আছে, সংজ্ঞা তো সহজ, এটা একবার 2বার পড়লেই মনে থাকে। আর খ নাম্বারের কোশ্চেন, এখানে মেজর কোনো বড় ধরনের কোশ্চেনই নাই, 5 + 3 = 108 এই টাইপের কোশ্চেন। তুমি যদি লিখতে সমস্যা হয় আমার ভিডিওটা দেখে এসো। এরপরে কি আছে? ডিজিটাল 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে, 2 এর পরিপূরক ব্যবহারের গুরুত্ব, তারপরে কম্পিউটার সবসময় বাইনারির সঙ্গে কেন ব্যবহার করে, এই টাইপের প্রশ্নগুলো কতে আসে দেখো তো। তাহলে আমি যদি নাম্বার সিস্টেমকে ফোকাস করি, রূপান্তর, যোগ, কমপ্লিমেন্ট অঙ্কগুলো করে রাখি, তাহলে আমার জন্য কিন্তু নাম্বার সিস্টেম 100% কমন পড়ে যাবে, গ, ঘ এবং ক, খ সব পড়ে যাবে। তাহলে প্রথমেই আমি ফোকাস হই নাম্বার সিস্টেম। ওকে, তাহলে আমার পকেটে 10 চলে আসলো। ওকে, কত চলে আসলো বলো তো? 10। ওকে ফাইন। এখন আসো আমার HTML, অনেকের কাছে HTML সহজ লাগে। ওকে, এটা ফোকাস করো। তাহলে HTML শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ফোকাস হওয়ার দরকার নাই, বাট আমার ট্যাগগুলো লেখার নিয়ম জানতে হবে। ওকে, ট্যাগ লেখার নিয়ম জানবো এবং ট্যাগগুলো কিভাবে লিখতে হয় সেই নিয়মটা অবশ্যই তোমরা জানো। তো আমি তোমাকে এখানে ফোকাস হতে পারবো, বলবো 3টা, ম্যাক্সিমাম 4টা এরিয়া। নাম্বার 1 ওয়েব কাঠামো। ওকে, আমরা জানি ওয়েব কাঠামোগুলো কি কি আছে, ওয়েব স্ট্রাকচারে কি কি আছে বলো তো? লিনিয়ার,
নেটওয়ার্ক, লিঙ্কড, হাইব্রিড, এগুলো স্ট্রাকচারের ব্যাখ্যা বর্ণনা খুব ইজি, 4-5-6 লাইনের বেশি লেখার কোনো সুযোগ নাই। এই কাঠামোগুলো চিনলে এখানে তুমি 3-3 পেয়ে যাচ্ছ। ওকে, দেন 2 নাম্বার ফোকাস এরিয়া বলি আমি, যে একটা লিস্ট আছে, সেই লিস্টগুলোকে অর্ডার, আনঅর্ডার, ডেফিনেশন সবগুলো দিয়ে মিক্সড দেয়, এটাকে আমরা সাধারণত বলে থাকি নেস্টেড লিস্ট। ওকে, এন্ড দেন ফোকাস হচ্ছে টেবিল ট্যাগটা তুমি করো, টেবিলের ট্যাগটা করো উইথ কলস্প্যান এন্ড রস্প্যান, উইথ কলস্প্যান এন্ড রস্প্যান, এই দুইটা মিলিয়ে তুমি টেবিলের ট্যাগটা করো, খুব ইজি। এন্ড লাস্ট ওয়ান, এইটা অনেক সময় পরীক্ষায় আসে ঘতে, যে তুমি ওয়েবসাইট তৈরি করছো, তোমার বন্ধুকে জানাইছো, তোমার বন্ধু কিউরিওসিটি নিয়ে তার তোমার ওয়েবসাইটে দেখতে গেলো, ব্রাউজারে রান করে, ব্রাউজারে খুঁজে দেখলো যে তোমার সার্চ ইঞ্জিনে খুঁজে দেখলো যে তোমার ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার এই সমস্যার কারণ কি, এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, এটা ব্যাখ্যা করো। তো এইটা কি কোশ্চেন হয়, এটা হচ্ছে ওয়েব পাবলিশিং এর কোশ্চেন, রাইট? তাহলে এই 4টা টপিক যদি তুমি পড়ো, মেজর টপিক HTML থেকে, তুমি 3 আর 4 7 কমন, 3 আর 4 7 কমন। মজার বিষয় হচ্ছে HTML এর খ নাম্বার সেকশনে HTML এর কোড থেকে প্রশ্ন আসে, ইমেজের স্ট্রাকচার ব্যাখ্যা করো, ইমেজের অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো, হাইপারলিংকের ব্যাখ্যা করো, একটা সিনট্যাক্স দেয়া থাকে, ইউআরএল দেয়া থাকে, ইউআরএল এর অংশগুলো ব্যাখ্যা করো, এগুলো সবই HTML এরই পার্ট, বেসিক পার্ট। ওকে, তাহলে দেখো HTML থেকে যে মেজর ফোকাস এরিয়া আমরা এই 4টা কোশ্চেনকে কনসেন্ট্রেট করি, তাহলে কি হবে, আমাদের HTML সহজ। তাহলে দেখো এখানে 10 পেলাম, কত হলো, 10 10 20 হয়ে গেল। দেখো 17 কিন্তু পাস, তুমি অলরেডি পাস এক্সিট করে দিতেছো। ওকে ফাইন। এখন দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইটা এই বছরই প্রথম 2019 সালের পর থেকে এই বছর ফার্স্ট আসতেছে, অনেক বছর পরে আসতেছে। তাহলে এখানে ফোকাসিং এরিয়া কি খুব সহজ, এখানে যদি তুমি চিন্তা করো, দেখো এখানে ফোকাসিং এরিয়া আরো কম। নাম্বার 1, তুমি যদি চিন্তা করো এখানে ডেটা টাইপ পড়বা, কি পড়বা, ডেটা টাইপ থেকে মাস্ট কোশ্চেন আসবে, তুমি ধরে নাও, লিখে নাও, ডেটা টাইপ প্রত্যেক বছর একটা একটা প্রশ্ন আসে। তুমি প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখো, একটা টেবিল দেওয়া আছে, বলছে ডেটা টাইপ গুলো বর্ণনা করো। তো ডেটা টাইপ তো মেজর 7টা ডেটা টাইপ পড়তে কতক্ষণ লাগবে তোমার, সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে তোমার মুখস্থ টুটস্থ কণ্ঠস্থ হয়ে যাবে। ওকে, তাহলে ডেটা টাইপ একটা। 2 নাম্বার দেখো রিলেশন মানে কি, ডেটাবেজের রিলেশন, দেখো এটা খুবই ইজি, 1 to 1, 1 to many, many to many, এই 3 টাইপের রিলেশন। আর রিলেশন হওয়ার জন্য 2টা শর্ত, একটা কমন ফিল্ড থাকতে হবে 2টা টেবিলের ভিতরে, আর একটা টেবিলে কমপক্ষে একটা টেবিলে প্রাইমারি কি থাকতে হবে, এবং এই 2টা শর্ত উদ্দীপকের 2টা টেবিলে আছে কিনা এটা ম্যাচ করার পরে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডে মিল থাকলে 1 to 1, একটা রেকর্ডের সাথে একাধিক রেকর্ডে মিল থাকলে 1 to many, উভয় সাইড থেকে 1 to many হলে many to many, জাংশন টেবিল দিয়ে করতে হয়, রাইট? তাহলে এই 3 ধরনের রিলেশন থেকে যদি তুমি কোশ্চেনটা পড়ে যাও, 3টা কোশ্চেন সলভ করে দাও, তাহলে এই ডেটাবেজের মেজর এই 2টা টপিক থেকে তোমার 7 নাম্বার পেয়ে যাবা। তবে যদি কখনো এসকিউএল কমান্ড আসে, সেই ক্ষেত্রে তুমি এসকিউএল কমান্ডটা একটু পড়ে যাবা, টেবিল তৈরি করা, টেবিলে ডেটা ইনসার্ট করা, 2টা কলামের মাঝে নতুন কলাম যুক্ত করা, এই 3টা আমি তোমাকে বলবো তুমি পড়ে যাও, কেন, রিস্ক ফ্রি থাকার জন্য। তাহলে দেখো এই ডেটাবেস থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি ঘ অ্যান্সার হয়ে গেছে। কত সিম্পল, ফিল্ড কি, কোয়েরি কি, এসকিউএল কি, এই 5-6টা সংজ্ঞা পড়লে তুমি পেরে যাচ্ছ। আর খ কি, এসকিউএল কে কেন ডাটাবেজের হাতিয়ার বলা হয়, ডেটা গোপনীয়তা ব্যাখ্যা করো, কেন গোপনীয়তা জরুরি, প্রাইমারি কি ফরেন কি এক নয়, এই টাইপের প্রশ্নগুলো তুমি বেসিক্যালি পড়েই থাকো। তাহলে দেখো ডেটাবেস থেকে আমি ফোকাসিং 3টা মেজর টপিককে যদি আমি পড়তে পারি, স্টাডি করি, তাহলে কিন্তু এখানে আমার 10 চলে আসলো। কত হলো দেখো তো, 10 10 10 30। এখন আসো সেকেন্ড চ্যাপ্টারে কি আসে, সেকেন্ড চ্যাপ্টারে অলওয়েজ, ম্যাক্সিমাম, অলমোস্ট সব এক্সামে টপোলজি থেকে একটা কোশ্চেন আসে, তুমি অ্যানালাইসিস করে দেখো, টপোলজি, মিডিয়া আর হচ্ছে মেথড, টপোলজি মিডিয়া মেথড। তাহলে একটা হচ্ছে টপোলজি থেকে তুমি কোশ্চেন পারতেছো, এই টপোলজি তুমি 8 থেকে পড়ে আসতেছো, সুতরাং এটা তোমার জন্য ইজি। দেন মিডিয়া অনেক সহজ, মিডিয়ার ভিতরে তুমি ম্যাক্সিমাম কি মিডিয়া আসে, ওয়্যার মিডিয়ার ক্ষেত্রে আসে হচ্ছে কোয়াক্সিয়াল আর অপটিক ফাইবার ক্যাবল, আর ওয়্যারলেস মিডিয়াতে আসে কি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। কি রেডিও হচ্ছে সমস্ত কিছু তোমার মানে পাহাড় পর্বত উঁচু বিল্ডিং অতিক্রম করতে পারে, হ্যাঁ, রেডিও ওয়েভ। আর মাইক্রোওয়েভটা কি, মাইক্রোওয়েভ যে বাধা অতিক্রম করতে পারে না, তার মানে লাইন অফ সাইট এসে কাজ করে। 2টা মেথড, একটা টেরেস্ট্রিয়াল, একটা স্যাটেলাইট। টেরেস্ট্রিয়াল কোথায়, সমতল ভূমি, স্যাটেলাইট কোথায়, আকাশে। স্যাটেলাইট
ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে জিও স্টেশন সাপোর্ট করা হয়। তার মানে মিডিয়াটা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা তুমি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এন্ড দেন লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান হচ্ছে মেথড। এই মেথড, ডেটা কমিউনিকেশন মেথড। মেথডে কি আছে? মেথডে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। কখনো কখনো অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের দক্ষতা নিয়ে করতে বলে, কখনো উদ্দীপকের উল্লেখ থাকে যে দুই বন্ধু যোগাযোগ করতেছে, বন্ধু ডাটা পাঠায় ক্যারেক্টার বাই ক্যারেক্টার। অ্যাসিনক্রোনাস বলে ডাটা একবারে ব্লক আকারে যায়, তাহলে কি সিনক্রোনাস, ডাটা সরাসরি যায়। আইসোক্রোনাস, তাহলে এই মেথড গুলো ভিতরে ডিফারেন্স গুলো কিছু তুমি যদি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করে পড়ো, তাহলে এখান থেকে তুমি 10 কমন। তাহলে দেখো তো কত হচ্ছে, 10 10 10 10 10 40। তুমি ফেল করবা? অসম্ভব, তুমি ফেল করার কোনো প্রশ্নই আসে না। এখন আসো 50, আমি বলছি 50। তাহলে প্রথম চ্যাপ্টার তো আমাদের হাতে রয়ে গেল, ফার্স্ট চ্যাপ্টার। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক কি তুমি খুব ইজিলি ধরতে পারবা, বায়োমেট্রিক। এইবারের জন্য বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। তাহলে কি বলছি, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর কি ন্যানো টেকনোলজি। ওকে, তিনটা বলে ফেলাম। আর লাস্ট ওয়ান হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স, তাহলে বায়োমেট্রিক, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, এই চারটা টপিক যদি তুমি পড়ো, আমার বিশ্বাস এইবার তুমি সব বোর্ড যেহেতু একই কোশ্চেন হবে, তাহলে এই চারটা টপিকের ভিতরে ইম্পর্টেন্ট একদম কমন পাওয়ার তোমার সম্ভাবনা অনেক বেশি। দেখো তো বন্ধুরা, তাহলে আমরা যদি এখানে এইভাবে ফোকাস করি, এখানে 10 পেয়ে গেলাম। এইভাবে যদি আমরা ফোকাস করি, আমরা সারা বই পড়া দরকার নাই। আমরা ডিজিটাল ডিভাইসকে পার্কিং লটে রেখে দিয়েছি, সি প্রোগ্রামকে পার্কিং লটে রেখে দিয়েছি। আমরা 50 মার্কস সিকিউতে অ্যান্সার করতে চাই, তাহলে আমি ফোকাসিং কি, নাম্বার সিস্টেমে এই 3টা টপিক পড়বো, HTML এই 4টা টপিককে ফোকাস করব, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এই 3টা টপিককে ফোকাস করব, 2 নাম্বার চ্যাপ্টারে টপোলজি, মিডিয়া এন্ড মেথড 3টা টপিকসকে ফোকাস করব। এন্ড প্রথম চ্যাপ্টারে কি করব, প্রথম বায়োমেট্রিক, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে রোবোটিক্স। এই 4টা টপিকে যদি ফোকাস করি, তাহলে আমাদের 50 মিস হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে সিকিউ আমার 50 ডান। এখন আসে এমসিকিউ। এমসিকিউর জন্য কি করব, আমরা মেইন বই একদম 100% মেইন বই এনসিটিভির বইটা পড়বো। এনসিটিভির বই থেকে লাইন বাই লাইন এমসিকিউ দিয়ে দেয়। ওকে, এখন আসো, আমি তো স্যার 5 নাম্বার চ্যাপ্টার পার্কিং লটে রেখে দিছি, ডিজিটাল ডিভাইস পার্কিং লটে রেখে দিছি, তাহলে 5 আর ডিজিটাল ডিভাইস থেকে এখান থেকে 7 থেকে 8টা প্রশ্ন আসে, 7 থেকে 8টা, আর এট বেস্ট একটু কমও আসতে পারে। তাহলে এই কোশ্চেন গুলো তুমি একটু বোর্ড কোশ্চেন গুলো দেখে ফেলো, কোন টাইপের কোশ্চেন গুলো আসে। যেমন ব্রেক, কন্টিনিউ এই টাইপের প্রশ্ন, সামেশন নির্ণয় করা, আয়ের মান কি পরিবর্তন করলে যোগফল এইটা হয়। এই যে কিছু কিছু কোশ্চেন আছে না কমন টাইপের, ডেটা টাইপের, মেমোরি গুলা, এই প্রোগ্রাম কোন জেনারেশনের প্রোগ্রাম কোন বৈশিষ্ট্য ধারণ করে, এই কিছু কিছু স্পেশাল এমসিকিউ টাইপ আছে। তুমি যদি বিগত 5-7 বছরের কোশ্চেনকে সলভ করো এবং টেস্ট পেপারের কোশ্চেনগুলো সলভ করো, দেখো তোমার এখানে এমসিকিউ কমন পড়ে যাবে। আর ডিজিটাল ডিভাইস সরলীকরণ টাইপের প্রশ্ন বেশি আসে এবং গেট রিপ্রেজেন্ট করে প্রতিস্থাপন করে কোশ্চেনগুলো বেশি আসে। এগুলো 2-1টা কোশ্চেন তোমাকে প্রবলেম ফেস করতে পারে, বাট এটা তুমি যদি একটু স্টাডি করো, পরীক্ষার আগে মুহূর্তে আমি কিছু ওয়ান শট দিব, এগুলো তুমি দেখে যাও, তাহলে তোমার জন্য অনেক হেল্পফুল হবে। ওকে বন্ধুরা, তাহলে আইসিটি নিয়ে নো ভয়। আর আইসিটি এখন তোমার 100% 50 আর 25, তোমার কোনো চিন্তা নাই। আশা করি তুমি যদি আমার এই গাইডলাইনকে ফলো করো, আমার ডিরেকশনকে ফলো করো, আমার ফোকাস এরিয়াগুলোকে ফলো করো, তাহলে তোমার আইসিটি পরীক্ষা 100% পারফেক্টলি ভালো হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো সেশনে ইনশাআল্লাহ।